দেখেন এখন সে বলছে কি এই যে আপনি আপনার যোগ্যতা সমাজে কি দিয়ে মাপা হয়, কোন স্কেলে? টাকার স্কেলে। আপনি কতটুকু যোগ্য মানুষ আপনি সেটা মাপবে কি, সমাজ কি হিসেবে মাপছে আপনাকে? টাকার স্কেলে মাপছে। এখন আপনি যে একজন আবেগীয় মানুষ, আপনার সেই সমস্ত আবেগ হেরে গিয়েছে বাস্তবতার মঞ্চে যখন আপনাকে টাকা দিয়ে মাপা হয়েছে, কারণ সেই জন্য তো আপনি যা চাচ্ছেন আপনার যোগ্যতার নিরিখে আপনি তো ফেল করেছেন, আপনার কাছে তো টাকা নেই। সমাজে এখন কি হচ্ছে, সমাজ তখন কি বলছে, যেমন ধরুন আমি আপনাকে একটা উদাহরণ দিই। সমাজের ভেতরে মানুষ সব কিছুকে পরিমাপ করার জন্য একটা স্কেল বের করেছে। সেই স্কেলটার, সেই যন্ত্রটার নাম কি? টাকা। আপনি ধরেন পৃথিবীর কোন মানুষ কত সুখী সেটা কোন স্কেলে মাপবেন? টাকার স্কেলে। এখন সে সুখী কি অসুখী সেটা বললাম আমি আর আপনি দেখছি না, কিন্তু আমার কথা হচ্ছে যে বিল গেটস যেহেতু এত টাকা কামাই করে তার মানে কি সে সুখী। কেন সুখী বলছি? কারণ সে তার যে জিনিসটা নাই তার সেই জিনিসটা খরিদ করার মতো তার কি আছে? ক্ষমতা আছে। এখন এই যদি ক্ষমতা থাকে, এখন আপনি চিন্তা করেন, একবার জিজ্ঞেস করা হয়েছিল লর্ড কার্লাইলকে, যে হচ্ছে ভারত উপমহাদেশ ব্রিটিশ 200 বছর শাসন করেছে, তাকে জিজ্ঞেস করা হলো যে এক পাল্লায় যদি দেওয়া হয় সোনার ডিম পাড়া ভারত উপমহাদেশ, আরেক পাল্লায় যদি দেওয়া হয় শেক্সপিয়ারের 154টি সনেট, 37টি নাটক, তাহলে সে কোনটা নেবে? সে বলেছিল সে শেক্সপিয়ারকেই বেছে নেবে, সে ভারত উপমহাদেশ চায় না। অর্থাৎ এই জায়গাটায় যেহেতু সে বলছে যে সে ভারত উপমহাদেশকে চায় না, সে চায় শেক্সপিয়ারকে, তার মানে কি? সে হচ্ছে কি যে এই মানুষটা তার যে সম্পদের যেহেতু অভাব নেই, তার কাছে বললাম সে কোন অভাবটা সে বুঝতে পেরেছিল, আবেগের যে দরকার আছে সে বললাম সেই জিনিসটা বুঝতে পেরেছিল। কিন্তু এখন আমি আর আপনি যখন বাস্তবতার মঞ্চে যখন আমাকে আর আপনাকে দণ্ডিত করা হলো, আর যখন দণ্ডায়মান আমরা যখন দাঁড়ালাম, তখন আমরা বুঝতে পারলাম এই যে আপনি দুই ধরনের মানুষ আছে, দুই ধরনের স্টুডেন্ট আছে। এক ধরনের স্টুডেন্ট মনে করে আমি টাকা দিয়ে হচ্ছে সার্টিফিকেট খরিদ করতে পারি, আরেক ধরনের মানুষ ভাবছে যে আমার কাছে তো টাকা নেই, তাই আমাকে এটা কী করতে হবে? শ্রম দিয়ে সেই জিনিসটাকে কী করতে হবে? আদায় করতে হবে। যে মানুষটার কাছে শ্রম আছে কিন্তু টাকা নেই, শ্রম আছে কিন্তু কি নেই? টাকা নেই। এখন সে তার এই শ্রমটাকে সে কী করবে? বিক্রি করবে। কিসের বিনিময়? টাকার বিনিময়। আর যার কাছে, আর যিনি এই শ্রমটা কিনে নিচ্ছেন, কে কিনে নিচ্ছেন? যার কাছে কি আছে? টাকা আছে। সে বলল আপনার শ্রমটাকে কি করছেন? কিনছেন সে। এখন কেউ বলছে যে আমি এত পড়াশোনা করে আপনি এত কষ্ট, যেমন ধরেন আপনারা খুব ভালো করে জানেন, আপনার যদি অঢেল টাকা হয়ে যায় আপনি 10-12টা পিএইচডি সার্টিফিকেট ঘরে সাজিয়েই রাখতে পারবেন, পারবেন না? অবশ্যই পারবেন। আপনাকে অনারারি ডিগ্রি দেওয়া হবে। কি দেওয়া হবে? অনারারি ডিগ্রি দেওয়া হবে। আর যার কাছে টাকা নেই সে কি করবে? 10 বছর 15 বছর খেটে সে কি করবে? একটা পিএইচডি ডিগ্রি অর্জন করবে। তাহলে এখন আপনি যদি চিন্তা করেন, আপনি যে জিনিসটা অর্জন করার জন্য শ্রম দিচ্ছেন, মেধা দিচ্ছেন, আরেকজন মানুষ সে কি করছে? শ্রম আর মেধা দিতে কোনো কিছুতেই রাজি না। সে কি চায়? সব কিছু করতে টাকার বিনিময়ে করতে। যিনি হচ্ছেন কুরূপা মানুষ, কুরূপা মানুষ হচ্ছে যে যিনি দেখতে অসুন্দর মানুষ কিন্তু তার অঢেল টাকা আছে, কিন্তু তার কি আছে? অঢেল টাকা আছে। তার কাছে যেই জিনিসটা নেই সে কি করবে? সেই জিনিসটাই তো কিনবে সে। তার কাছে কি নেই? রূপ নেই। তাহলে সে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীটাকে সে বিয়ে করবে। কি করবে? পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীকে সে বিয়ে করবে। অর্থাৎ টাকা হচ্ছে এমন একটি মাধ্যম, যে মাধ্যম দিয়ে
আপনি আপনার বিপরীত ধর্মী যে কোনো কিছুই কি করতে পারেন, বশে আনতে পারেন। যা আপনার কাছে নেই সেটা আপনি কি করতে পারেন, কিনে নিয়ে আসতে পারেন। টাকা হচ্ছে এমন একটা মেশিন। অর্থাৎ আপনি আপনার পিএইচডি নেই, আপনি কি দিয়ে খরিদ করবেন? আপনি পিএইচডি করতে আপনার টাকা আছে, আপনি কি দিয়ে করবেন? টাকা দিয়ে খরিদ করবেন। আপনার মনে হচ্ছে যে আমার কাছে আর এখন, তারপর আপনি দেখেন আপনি যাকে এত পছন্দ করলেন, এত কিছু দিলেন, এত কিছু, এত সময়, এত কিছু, সে বললাম দিন শেষে মানুষকে বিচার করার জন্য যে মাপুনি স্কেল বের করলেন সেটা কি? টাকা। তার যোগ্যতা কি? টাকা। তার মানে কি, আপনি যে এই পুরো পৃথিবীতে দেখছেন, এই পুরো পৃথিবীটা এখন একটা জায়গায় এসে স্থমিত হয়ে আছে। সে স্থমিত জায়গাটার নাম হচ্ছে মানুষ যে জিনিসটার কাছে হেরে গিয়েছে, সেই জিনিসটা হচ্ছে কি? টাকার কাছে এসে। এখন আপনি পৃথিবীতে হাজার হাজার ইনভেনশন দেখছেন। কি দেখছেন? ইনভেনশন। এই ইনভেনশন দেখার কারণটা কি? আপনি দেখছেন যে আপনি এইখান থেকে ইন্ডিয়ায় চলে যেতে পারবেন মাত্র 40 মিনিটে। কত মিনিটে? কলকাতায় গিয়ে আপনি ল্যান্ড করবেন কত মিনিটে? 40 মিনিটে গিয়ে ল্যান্ড করবেন। কিসের মাধ্যমে? প্লেনের মাধ্যমে। এখন আপনি যে প্লেনের মাধ্যমে যাচ্ছেন, আপনি কি বাঁচাচ্ছেন? সময় বাঁচাচ্ছেন। আর এই সময়টা বাঁচানোর জন্য, এই সময়টাকে আপনি কি দিয়ে কিনছেন? টাকা দিয়ে কিনছেন। অর্থাৎ পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস যাকে আমরা চিনতাম সেটা কি? সময়। সেই সময়টাকেও আপনি কি করছেন? টাকা দিয়ে কেনার জন্য খুব চেষ্টা আছে আপনার। এবার যদি বলি, আপনি যখন ভিআইপি মুভমেন্ট হয় বাংলাদেশে, আমরা সাধারণ জনগণ রাস্তায় পুরি, আর ভিআইপি মানুষরা কি করে? গাড়ি নিয়ে হর্ন দিয়ে আপনার সামনে দিয়ে চলে যায়। তার মানে কি, এই যে সময়, অর্থাৎ এখানেও একটা ডিসক্রিমিনেশন আমরা দেখতে পারি যে আপনার আমার সময়ের কাছে, আপনার আমার সময়ের কাছে, অর্থাৎ আমার আপনার সময়ের কোনো মূল্য নেই এই ভিআইপি মানুষের সময়ের কাছে। কেন? কারণ এই ভিআইপি মানুষ যাদেরকে আপনি বলছেন তাদের সময়, কারণ কি? তারা সময়কে কি করেছে? খরিদ করে ফেলেছে। আমার আপনার সময় তারা খরিদ করেছে। এই জন্যই তো আমি আর আপনি রাস্তায় হচ্ছে গিয়ে তীব্র গরমের ভেতরে ওয়েট করি কখন ভিআইপি পাস হবে, তারপর আমার একটু যাওয়ার জায়গা হবে। বুঝতে পেরেছেন কেন আপনি আমি রাস্তার সিগন্যালে দাঁড়িয়ে থাকি? কেন? কারণ তার টাকার ক্ষমতার বলে সে, বললাম, কার সময় কিনেছে? আমার, আপনার, সবার সময় কিনেছে। এই জন্য আমি আর আপনি ওইখানে তীর্থের কাক হয়ে দাঁড়িয়ে থাকি। কোনো অবজেকশন দেওয়ার মতো কি নেই, কোনো ক্ষমতা আপনার আমার নেই। অর্থাৎ এই যে টাকা, এখন কথা হচ্ছে যে তার মানে কি, আপনি যে এত আবেগ দেখলেন, এত কিছু দেখলেন, সব আবেগের মূর্ছনায় তৈরি হয় সাহিত্য, তাহলে তো বাস্তবতার মঞ্চে সাহিত্যের কোনো দাম নেই ভাই। সাহিত্যের মশলাই হচ্ছে আবেগ। মশলা কি? আবেগ। হ্যাঁ, আবেগের তো কোনো দাম নেই আসলে। সবাই কিসের পিছে ছুটবে? টাকার পিছে ছুটবে। তার মানে এখানে আমরা একটা দ্বৈততা দেখতে পাচ্ছি। ভাব আগে না বস্তু আগে? কি আগে? ভাব আগে নাকি বস্তু আগে? কে আগে? কাকে বেশি দরকার আমাদের? অবভিয়াসলি আমাদের কি দরকার? টাকা দরকার, বস্তু দরকার। তারপরে আমরা বুঝতে পারছি যে দুটো মতবাদের ভিতরে একটা দ্বন্দ্ব, আমরা সংঘর্ষ লাগাচ্ছি। সেটা হচ্ছে একটা ভাববাদ না বস্তুবাদ, ইমোশন না মানি, লাভ আর ওয়ালেট। বুঝতে পেরেছেন? এই যে একটা ভাববাদ বস্তুবাদ নিয়ে আমরা তীব্র আলোচনা করছি। এখন আপনাকে যদি আমি প্রশ্ন করি যে এই যে এত কিছু হয়ে যাচ্ছে, এত কিছু হচ্ছে আমাদের, এখন আপনি একান্ত চিত্তে যেটা আপনি ভাবেন, আপনার সব হয়ে গিয়েছে, টাকা হয়ে গিয়েছে, পয়সা হয়ে গিয়েছে। আমাদের প্রত্যেকটা মানুষেরই টাকা হচ্ছে এমন একটা জিনিস, আপনি গরিব হন ধনী হন, একদিন না একদিন আপনার কাছে আসবেই। সবাই টাকার একটা স্বাদ গ্রহণ করবেই। কিসের গ্রহণ করবে স্বাদ? কম হোক বেশি হোক, সবাই মোটামুটি টাকার স্বাদ গ্রহণ করবে। রিক্সাওয়ালা কি কখনো 50,000 টাকা মাসে কামায়নি? যে কোনো না কোনোভাবে সে কী করেছে? সেও কামিয়েছে। সবাই টাকার স্বাদ গ্রহণ করবেন, হয় আজকে নয় কালকে। একটু সময় দিতে হবে। কি দিতে হবে? টাকা আসবে আপনার কাছে।
এখন তার মানে কি, আমরা যে জিনিসটা নিয়ে ডিল করতে যাচ্ছি, যে ব্যাপারটা নিয়ে আমরা ডিল করতে যাচ্ছি, সেটা হচ্ছে কি সাহিত্য। কিন্তু এই সাহিত্য পড়তে গিয়ে এখন আমি আপনাকে কিছু উদাহরণ দিচ্ছি, আপনারা হয়তো আমার সাথে অ্যাগ্রি করবেন অথবা আমার সাথে ডিসঅ্যাগ্রি করতেই পারেন। এখন আপনি পুরো 4 বছর ধরে ভাষা শিখবেন, এই পুরো 4 বছর ধরে আপনি একটা ইংরেজি ভাষা শিখছেন, 4 বছর ধরে আপনি ইংরেজি সাহিত্য পড়ছেন, এবং আপনার মেইন যে ক্যাপিটাল, মূলধন, সেটা হচ্ছে একটা আবেগ। আর আপনার যে বন্ধু, সে পড়ছে হচ্ছে ইঞ্জিনিয়ারিং। সে কি পড়ছে? ইঞ্জিনিয়ারিং। অথবা সে পড়ছে বিবিএ, টাকা পয়সার হিসাব করবে সে। আর আপনি পড়ছেন মানুষের মনের লীলা খেলা নিয়ে আপনি কিছু ঠুনকো সাহিত্য পড়ছেন। আপনি প্রশ্ন হচ্ছে এখন আপনার কাছে, যিনি ডাক্তার হলো, এই পুরো পৃথিবীটা কি জানেন? এই পুরো পৃথিবীটাতে আপনি যদি কল্পনা করেন, এই পুরো পৃথিবীতে আসলে কোনো কিছুরই মূল্য নেই, কারণ পৃথিবী নিজেই একটা মূল্যহীন। জানেন তো এটা? পৃথিবী নিজেই কি মূল্যহীন। যে পৃথিবী নিজেই মূল্যহীন, সে পৃথিবী তো নিশ্চয়ই আপনাকে আমাকে দেওয়ার জন্য এত কিছু রাখেনি। পৃথিবী নিজেই মূল্যহীন। পৃথিবী নিজেও তো ক্ষয়িষ্ণু, নাকি না? নাকি ক্ষয়িষ্ণু না? ক্ষয়িষ্ণু না? ধ্বংস হবে না পৃথিবী? হবে, ধ্বংস হবে। নাকি কেউ বিশ্বাস করেন যে পৃথিবী ধ্বংস হবে না? এরকম কেউ নাই মনে হয় আমাদের। পৃথিবী কি হবে? ধ্বংস হবে। এখন পৃথিবী যেহেতু ধ্বংস হবে, আমি আপনি কি হব? আমি আপনি পৃথিবীর এলিমেন্ট, আমি আপনি কি হব? একই পথে যাব। যদি ওই বাস্তবে চিন্তা করেন, তাহলে একটা জিনিস চিন্তা করেন তো, তাহলে যিনি ডাক্তার, সারা জীবন শ্রম করলেন, মেধা দিলেন, কি বাঁচাবেন বলে? রোগী বাঁচাবেন বলে। তিনিও ব্যর্থ, রোগী বাঁচাতে পারেন না। তখন আপনি প্রশ্ন করলেন, কি লাভ এত ডাক্তারি পড়ে? কি প্রশ্ন করলেন? কি লাভ এত ডাক্তারি পড়ে যে তুমি রোগী বাঁচাতে পারলে না? অথবা কি লাভ এত ডাক্তারি পড়ে যে তোমার চিকিৎসার কারণে রোগীটি মারা গেল? হয়নি এরকম? নাকি হয়নি? হয়েছে। এরকম অসংখ্য ঘটনা আমাদের চোখের সামনে আছে। তারপর চিন্তা করলেন, ইঞ্জিনিয়ারিং, এসি বানায়, ম্যানুফ্যাকচার করে, বিল্ডিং বানায়, এত বড় বড় দালান। তখন আপনি প্রশ্ন করলেন, কি লাভ তোমার এত বড় বিল্ডিং বানিয়ে যে তোমার ভূমিকম্প আসলে ধসে পড়ে? কি লাভ এত সুন্দর করে এসি বানালে, ঠান্ডা বাতাস দাও, কিন্তু সেই এসি থেকে কি হয়? আবার আগুন বের হয়, বিস্ফোরণ হয়। তখন আপনি প্রশ্ন করা শুরু করলেন। এখন আপনি কথা চিন্তা করেন, আবার আপনি যে বন্ধু সারা জীবন ফাইন্যান্স নিয়ে পড়েছে, লস ঠেকাতে হবে, লস ঠেকাতে হবে, সে বন্ধুকে চাকরি নত হয়েছে, তার চাকরি চলে গিয়েছে কারণ সে লসটা ঠেকাতে পারেনি। কি লাভ হলো এত পড়ে? তাই তো হয়, নাকি হয়নি? তাই হয়। তখন আপনি যদি চিন্তা করেন, তখন আপনি দেখবেন আসলে পৃথিবীতে কোনো কিছুর দাম নেই। এত কষ্ট করছেন, এত শ্রম দিচ্ছেন, এত মেধা দিচ্ছেন, তারপর পৃথিবীতে কি নেই? কোনো কিছুর দাম নেই। এখন প্রশ্ন হচ্ছে কি, তাহলে এই যে আপনি যে সাহিত্য পড়তে আসছেন মানুষের, এখন সবাই তো বস্তু নিয়ে ডিল করছে, আপনি কি নিয়ে ডিল করছেন? বস্তুর ভেতরের যে সার্কিট, সেটা নিয়ে আপনি ডিল করেন। অর্থাৎ মানুষের ভেতরের যে মন, সেটা নিয়ে আপনি ডিল করেন। বুঝতে পেরেছেন? ডাক্তার ডিল করে বাহিরের অংশ নিয়ে, আর আপনি ডিল করেন কি? মানুষের মন নিয়ে। আচ্ছা, দেখি কেমন এই মনটা। আপনি বিভিন্ন মানুষের সাইকোলজি নিয়ে জানতে পারছেন। একটা সময় আপনার কাছে মনে হবে, তার মানে কি আপনার আর আমার এই যে সাহিত্যের মূল যে কেন্দ্রবিন্দু, অর্থাৎ মূল যে উপজীব্য বিষয়, সেটা হচ্ছে কি যে মানুষের ইমোশন, মানুষের সেন্সিবিলিটি, অথবা মানুষের মূল যে ব্যাপারটা, সেটা হচ্ছে কি যে মানুষের মনটাকে সাইকোলজি নিয়েই আপনি পড়ছেন। এখন আপনি চিন্তা করেন, তখন আপনি প্রশ্ন করলেন যে স্যার, আমিও তো পড়লাম মানুষ, আমি জানলাম এত কিছু। তখন ঠিক তেমনি আপনার কাছে প্রশ্ন যে এত কিছু জানলেন, এত কিছু শুনলেন, এত কিছু বুঝলেন, আপনার লাভ কি? তখন উত্তর একটাই, এই পৃথিবীতে কোনো কিছুরই আসলে লাভ নাই, কোনো কিছুরই আবার কি নাই, লসও নাই।
এই পৃথিবীতে সব কিছু প্রয়োজনীয়, আবার সব কিছুই কি অপ্রয়োজনীয়। বুঝতে পেরেছেন? এখন আপনি যে সাহিত্য পড়ছেন, এত কিছু পড়ছেন, সবচেয়ে কমপ্লেক্স ব্যাপার স্যাপারগুলো আপনি ডিল করছেন। যেমন ধরেন আপনার বন্ধু ডিল করছে যে কেন কোম্পানিতে লস হলো, কি হলো, কোম্পানিতে কেন লস হলো, সে হচ্ছে হিসাব করছে কেন কোম্পানিতে লস হলো। আর আপনি হিসাব করছেন কি, যার জন্য লস খেয়েছে তার মানসিক অবস্থাটা কী ছিল, সে কেন এমন করলো, তার কি কোনো দায়িত্বের অবহেলা ছিল? যে গল্প কেউ বলে না সেই গল্প আপনি শোনেন, বোঝেন, পড়েন। যে কথা কেউ বলে না সেই গল্প নিয়ে আপনি নাড়েন চাড়েন, আপনি দেখেন কি হচ্ছে। মানুষ কেউ শোনে না, কেউ বোঝে না মানুষের। আপনি দেখবেন, অর্থাৎ এই যত কিছু, তার মানে সাহিত্য কাকে বলে? যদি আমি আপনার কাছে এই প্রশ্নটা করি, তাহলে সাহিত্য হচ্ছে কি, এই যে কোনো কিছুই আসলে সাহিত্য হতে পারে। যে কোনো কিছু কি হতে পারে? সাহিত্য হতে পারে। যে কোনো কিছু সাহিত্য হতে পারে। পত্রিকায় যে নিউজ পেপার পড়ছেন সেটাও একটা সাহিত্য হতে পারে। যে কোনো একটা চিত্রকল্পও একটা সাহিত্য হতে পারে। কিন্তু সাহিত্য যদি আমি চাই আপনাকে ডিফাইন করার জন্য, সাহিত্যকে ডিফাইন করা কখনো সম্ভব না। কিন্তু সাহিত্য যে জিনিসটা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে, সাহিত্য হচ্ছে কি মানুষের যে আবেগগুলো থাকে, মানুষের যে চিন্তা চেতনা থাকে, সেটার অনুবাদিত রূপ হচ্ছে কি সাহিত্য। অর্থাৎ আপনার আর আমার, দ্য ট্রান্সলেশন অফ আওয়ার ইমোশন ইজ লিটারেচার। অর্থাৎ আমার আর আপনার আবেগের যে অনুবাদ, সেটা হচ্ছে কি সাহিত্য। এখন আমার আর আপনার আবেগের অনুবাদ কেন বলছি? কারণ আমার আর আপনার আবেগের অনুবাদ এই জন্য বলছি, কারণ আমি আর আপনি কখনো আমার মনে কি চেয়েছে ঠিক এক্স্যাক্টলি আপনি কি সেই জিনিসটা বলতে পারবেন একদম পুঙ্খানুপুঙ্খভাবে? কখনো বলতে পারবেন না। ট্রান্সলেশন, অনুবাদটাও ঠিক তেমনই। ধরেন আপনি বলছেন যে যখন আপনি ইংরেজি থেকে বাংলা অনুবাদ করছেন, আপনাকে একদম এক্স্যাক্টলি সেই অনুবাদ একদম সেই রকম সব কিছু করতে পারবেন? পারবেন না। সেই জন্য বলছি যে সাহিত্য হচ্ছে কি মানুষের যে আবেগ, সেটার অনুবাদিত রূপ, ইমোশনের একটা জায়গা। এখন কথা হচ্ছে যে এই সাহিত্য পড়ে কী হবে? আপনি এই সাহিত্য পড়ে কোথায় যাবেন? আপনার এই সাহিত্য পড়ে ক্যারিয়ার কী? আপনার এই সাহিত্য পড়ে জীবন কী? দেখেন, ক্যারিয়ার হচ্ছে এক জিনিস, পড়াশোনা হচ্ছে কি আরেক জিনিস। একটা হচ্ছে একাডেমিক লাইফ, আরেকটা হচ্ছে কি প্রফেশনাল লাইফ। কেউ পড়াশুনো করে হচ্ছে চাকরির জন্য, কেউ পড়াশুনো করে হচ্ছে তার একটা আইডেন্টিটির জন্য, কেউ পড়াশুনো করে হচ্ছে গিয়ে সে 4 বছর পর একটা রোজগার করবে, আর কেউ পড়াশুনো করে এই জন্য যে তার যে বিবেকবোধ আছে সেটাকে জাগ্রত করবে, প্রশ্ন করে করে, খণ্ডিত করে করে। সাহিত্য হচ্ছে সেই জায়গাটা কাজ করে যে আপনার বিবেকবোধটাকে হচ্ছে জাগ্রত করে, খণ্ডিত করে করে আপনাকে প্রশ্ন করা শেখায়। এবং আপনি দেখবেন এই কিছুদিন পরে আপনি যখন আপনার বন্ধুদের সাথে আড্ডা দিবেন, আপনি হচ্ছেন আড্ডার কেন্দ্রবিন্দু। কারণ আপনি যখন কথা বলেন, আপনার কথার যে খোরাক, আপনার কথার যে ধার, সেই ধারটা হচ্ছে একটু অন্যরকম। যেমন কীরকম অন্যরকম? আপনি খুব বুঝে শুনে চিন্তা করে অনেক পার্সপেক্টিভ থেকে এখন কথা বলা শিখছেন, কিন্তু আপনার যে অন্য বন্ধু যারা আছে ঠিক তারা একটু এরকম করে কথা বলে না। এই জিনিসগুলো আপনার ভেতর আস্তে আস্তে তৈরি হবে, কারণ আপনার চিন্তার যে মস্তিষ্কের যে জায়গাটা, চিন্তা যেখানে আপনি করেন, সেখানে হচ্ছে কি যে আমরা আস্তে আস্তে করে হচ্ছে কি কিছু প্রশ্ন, এবং হচ্ছে কি আপনাকে যেটাকে বলে ক্রিটিক্যাল থিঙ্কিং, অর্থাৎ হচ্ছে কি খুব বিচক্ষণতার মাধ্যমে যে কোনো কিছু চিন্তা করা, সেই জিনিসটাই হচ্ছে কি সাহিত্য আপনাকে শেখায়। এবং আপনি এই সাহিত্য পড়তে গিয়ে, এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে এটা, যে আদেও কি সাহিত্যের ভবিষ্যৎ এই আধুনিক যুগে কি আছে? আদেও কি এই সাহিত্য আমরা পড়ব? রবীন্দ্রনাথ মারা গিয়েছেন, ধরেন, আচ্ছা যেহেতু ইংরেজি সাহিত্য পড়ছি, শেক্সপিয়ার মারা গিয়েছেন কত সালে? 1616 সালে। জন্মগ্রহণ করেছেন 1564 খ্রিস্টাব্দে। মারা গিয়েছেন কবে? 1616-তে। তার জন্ম হচ্ছে 23 এপ্রিল, মৃত্যু 23 এপ্রিল। এখন আপনাকে যদি আমি বলি যে এই যে আপনি শেক্সপিয়ার পড়ছেন, আজকে কত সাল? 2024 সাল। শেক্সপিয়ার মারা গিয়েছেন কত বছর হলো তাহলে? 800 বছর, 808 বছর হয়েছে অ্যাকচুয়ালি। কত বছর? 808 বছর। আপনি এখনো কি পড়ছেন?
শেক্সপিয়ার পড়ছেন। কি পড়ছেন? শেক্সপিয়ার পড়েই যাচ্ছেন আপনি, এবং আপনি এখনও বোঝার চেষ্টা করছেন শেক্সপিয়ার আপনাকে কি বলতে চায়। শেক্সপিয়ার আপনাকে কি বলতে চায়? এত বছর আগের মানুষ, এখন আপনি শেক্সপিয়ার নিয়ে পড়ে আছেন। তার মানে কি, বিজ্ঞান এত কিছু আবিষ্কার করলো, এত কিছু করলো, কিন্তু শেক্সপিয়ারকে বলবো এখনো ফেলতে পারেনি। গবেষণা হচ্ছে এখনও তাকে নিয়ে। আপনি পড়ছেন, আমি পড়ছি, কিছু একটা বের করা যদি যায়, কেন মানুষ এইভাবে এটা করে, এখন আপনি সেটার প্রমাণ এখনও রয়ে গিয়েছে। আপনি যেমন, আমি আপনাদেরকে বলি, বিজ্ঞান এত কিছু আবিষ্কার করলো, এত কিছু করে ফেললো, কিন্তু যে জিনিসটা কখনো আবিষ্কার করতে পারেনি বিজ্ঞান, মানুষ কি বলতে চায় সেই জিনিসটা বললাম সে আবিষ্কার করতে পারেনি। সে এখন এআই আবিষ্কার করেছে। এআইকে দিয়ে আপনি এআইকে চালানোর জন্য কাকে লাগবে? তাই তো, লাগবে না? এখন আপনি চ্যাট জিপিটি ইউজ করবেন, চ্যাট জিপিটি যে কিছু করবে বলবে, তাকে কে ইনস্ট্রাকশন দিবে? আপনি দিবেন নাকি? এখন আপনি কি দিবেন? আপনি হচ্ছে আপনার মনের কথা বলবেন, মনে যা চান তাই করবেন, সে হচ্ছে সেই কাজগুলি করবে, এই তো। কিন্তু মজার বিষয় হচ্ছে, তাকেও যখন আপনি বলেন আমি এটা চাই, এটা চাই, এটা করো, সে বলে কি সরি আমি তো এটা পারি না। বলেন অনেক সময় সরি আই এম নট এলিজিবল টু অ্যান্সার দিস কোয়েশ্চেন। সে তখন আপনাকে এটা বলে, উত্তর দেয় যে আমি এটা তো পারি না, আমাকে এটা ইনপুট দেওয়া হয়নি। হ্যাঁ, আবার রাস্তা দেখা দেয়, তুমি এইভাবে এভাবে চলো। হ্যাঁ, তার মানে কি, মানুষের যে আবেগ, সেটা বললাম নিয়ে কেউ কোনো কথা বলে না। যখন কেউ কোনো কথা বলে না, যখন কেউ কোনো চিন্তা করে না, তখনই হচ্ছে সাহিত্যের প্রয়োজনীয়তা বেড়ে যায়। তখন হচ্ছে আপনি সাহিত্য পড়েন। আপনি যখন খুব জর্জরিত, খুব আবেগে আপনি হচ্ছে নিহত প্রায়, তখন হচ্ছে আপনি রবীন্দ্রনাথ পড়েন, পড়ে বলেন প্রাণের বাঁধন দিয়েছি প্রাণেতে, দেখি কে খুলিতে পারে। তখন আপনি বোঝেন আমার তো আজকে এই অবস্থা। এই যে যখন আপনি বলছেন প্রাণের বাঁধন দিয়েছি প্রাণেতে, দেখি কে খুলিতে পারে, তখন আপনার মনে হয় আমি তো এটাই বলতে চেয়েছিলাম, আমি তো এটাই বোঝাতে চেয়েছিলাম। কেউ একজন মোবাইল টিপছেন পিছে। এখন আপনি যখন বলছেন যে রবীন্দ্রনাথ যখন আপনাকে এমন করে বলছে, এত সুন্দর করে বলছে, তখন আপনি অবাক হয়ে যান, আর অবাক হয়ে বলেন যে ঠিক আমিও না এই কথাটাই বলতে চাই, কিন্তু আপনি তো বলতে পারছেন না। আপনার কথাটা কেউ আরেকজন বলে দিচ্ছে। যখন আপনার কথাটা আরেকজন বলে দেয়, আপনি যখন কোনো গল্প পড়েন, গল্প শোনার পরে জানো এই মানুষটা না, আমি এটাই আমি, বলেন না যে এই যে চরিত্রটা দেখছেন না, এটাই আমি, ঠিক আমি এমনই, বলেন না? বলেন। তখন কারণ কি? কারণ আপনি যখন ওই গল্পটা পড়ছেন, ওই গল্পের ভেতরে ঠিক আপনি আপনাকেই খুঁজছিলেন, আপনি নিজেকে খুঁজেন। তখন হচ্ছে গিয়ে এই কারণে আজও সাহিত্যের প্রয়োজনীয়তা এখনও রয়ে গিয়েছে। কারণ মানুষের খুব ইচ্ছা, মানুষ হচ্ছে গিয়ে খুব প্রবল ইচ্ছা। সক্রেটিস তাই বলছিল, নো দাইসেলফ, নিজেকে জানো। মানুষ শুধু নিজেকে ঘুরে ফিরে খুঁজে বেড়ায়, শুধু নিজেকে খুঁজে। যদি একটু জানতে পারি নিজেকে আর একটু ভালো করে, তখন হচ্ছে মানুষ বিভিন্ন কিছুর নাম দেয়। প্রত্যেকটা কবি, প্রত্যেকটা সাহিত্যিক তারা খুঁজেছে। আমরা যখন জীবনানন্দ দাশ পড়ব, জীবনানন্দ দাশ বলছে প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও মরে যেতে হয়। হয় নাকি? বলছে হ্যাঁ হয়। কি বলছে? প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও কি হয়, একদিন মরে যেতে হয়। আর প্রশ্ন করছে হয় নাকি? বলছে হ্যাঁ হয়। সব ক্ষয়িষ্ণু। অথবা সে বলছে, রবীন্দ্রনাথ জীবন দাস আবার বলছে কি খোঁজো তুমি? তখন সে বলছে মৃত্যুকে আমি ডেকেছি হাজার প্রিয়ার নাম ধরে। কাকে ডেকেছে? সে কার নাম ধরে ডাকে? প্রিয়ার নাম ধরে। বুঝতে পেরেছেন? তখন আপনি ভাবছেন জীবন দাস, আমিও তো তাই খুঁজি, আমিও কি করি তাই খুঁজি। আবার বলছে
আবার আসিও তুমি, আসিবার যদি ইচ্ছে হয় 25 বছর পরে। কত বছর পরে? আবার আসিও তুমি। কিন্তু কিভাবে আসবে মানুষ? যে মানুষ চলে যায়, যে মানুষ পৃথিবী থেকে গত হয়েছে, সে মানুষ কি করে আসবে পৃথিবীতে? আসে, বেঁচে থাকে মানুষ। যেরকম জীবন দাস, যেমন আমি আজকে আপনাকে বলছি জীবন দাসের কথা, ঠিক এমন আবার বেঁচে থাকে মানুষ। তার মানে এই পৃথিবীতে আমরা যত ঠিক এমন করে যখন আমরা চিন্তা করছি, তখন গিয়ে ঠিক আমরা এই সাহিত্যের একটা, আমি গুরুত্ব বলবো না, আমি বলবো যে হচ্ছে কি সাহিত্যের যে বেঁচে থাকার লড়াই, মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন এই সাহিত্যটাও ঠিক বেঁচেই থাকবে। কারণ সাহিত্য ঠিক মানুষের ভেতরেই বেঁচে থাকে। সাহিত্য হচ্ছে মানুষের মনের, এই ছেলে মানুষের মনের একটা অনুবাদিত রূপ। মানুষের মনের যে জানালা কখনো খুলে না, ডাক্তার ইঞ্জিনিয়ার তো মানুষের মনের জানালা খুলে না, খুলে? তাহলে মানুষ তো চায় এই মনের জানালা, তো সে চায় যে একবার খুলবে। তখন সে কি করে? সে যেহেতু খুলতে পারে না, তখন সে বলে যে লেখনীতে আশ্রয় দেয়, আশ্রয় দিয়ে সে তার মনের কথাগুলো বলতে থাকে। আর তখনই সেখান থেকে জন্ম হয় বিখ্যাত, পৃথিবীর স্বরচিত, সবচেয়ে পঠিত সাহিত্য। বুঝতে পেরেছেন? সেখান থেকে সাহিত্যের জন্ম হয়, সেখান থেকে সাহিত্য সৃষ্টি হয়, এবং সেখান থেকে আমরা হচ্ছে সাহিত্য পড়ি। এবং সাহিত্য পড়ার পরে আপনি দেখেন, আপনি যখন একটা নিউজ পেপার পড়েন, আপনাকে অ্যাটেনশন হোল্ড করে। ক্রাইম নিউজ পড়ছেন, পড়ার পরে কতক্ষণ পড়বেন? 2 মিনিট, 3 মিনিট, নাথিং। কিন্তু আপনি যখন সাহিত্য পড়া শুরু করবেন, দেখবেন কি সে আপনাকে চুম্বকের মতো ধরে রাখছে। আপনি একটু আপনার ভেতরে নাই, আপনি একটু অন্য জায়গায় বিচরণ করছেন, অন্যরকমভাবে চিন্তা করছেন। মানে কিছুক্ষণের জন্য আপনি আর আপনার ভেতর নাই, আপনি একটা জায়গায় বিচরণ করবেন, ঘুরবেন ফিরবেন, হঠাৎ করে মনে হবে আচ্ছা আমি কোথায় ছিলাম। অর্থাৎ লেখনীর এত ক্ষমতা, লেখকের এত ক্ষমতা যে সে হচ্ছে গিয়ে পাঠকের মনের সাথেও খেলতে পারে। অর্থাৎ আপনি আমি সব, আমরা স্বাভাবিকভাবে আমরা ছোট একটা গল্প দিয়ে শুরু করবো নেক্সট ক্লাসে। পোস্টমাস্টার রবীন্দ্রনাথ লিখেছেন, সেই গল্পটা যখন আমরা পড়বো, পোস্টমাস্টার পড়ার পরে আমরা দেখব কি এত ক্ষমতা রবীন্দ্রনাথের। ছোট্ট একটা গল্প, এত ঝাঁঝালো, এত তীব্রতা, এত বেদনা, এত দর্শন। তখন আপনার কাছে মনে হবে, তখনই আপনি বুঝতে পারবেন যে এই ছোট জিনিস, এই ছোট ব্যাপারগুলো মানুষের মনকে কি পরিমাণ জলাঞ্জিত করে, প্রবঞ্চিত করে। এগুলো আস্তে আস্তে আমরা এই পুরো ক্লাসটা থেকে, অর্থাৎ এই জায়গাটা থেকে আমরা 10টা মার্কের একটা প্রশ্ন পাবো। 10টা মার্কের প্রশ্নটা হচ্ছে কি, সাহিত্য কাকে বলে, সাহিত্য কি, সাহিত্য বলতে কে বোঝেন আধুনিক বিজ্ঞানের জগতে। যেমন যাযাবর একটা কথা বলেছিল, বিজ্ঞান দিয়েছে গতির বেগ, কেড়ে নিয়েছে মনের আবেগ। কি কেড়ে নিয়েছে? মনের আবেগ। কিসের বেগ দিয়েছে বিজ্ঞান? গতির বেগ। মানে আপনি গতি সঞ্চার করছেন। কীরকম? আপনি এখন আর আপনার প্রিয়তমাকে বলছেন না চলো নৌকায় যাই, মাঝি নৌকা বাইবে, আস্তে আস্তে যাব, আপনি বলছেন পালসার, জিক্সার, R15। বুঝতে পেরেছেন? এখন আপনার কনভার্ট হয়েছে। কি হয়েছে? কনভার্সন হয়েছে। নৌকার বাতাস আর ভালো লাগে না, যদি পারো পাজেরোর বাতাস, BMW ছোঁয়া, তবে আছি নাকি? ঘোড়ায় কি আপনি চড়বেন কিনা? ঘোড়ায় চড়ে লাভ কি? 4 চাকার একটা ঘোড়া হবে, লাল দেখতে, মার্সিডিজ বেঞ্জ। অর্থাৎ যাযাবর যে আপনাকে কথাটা বলছে, বিজ্ঞান দিয়েছে গতির বেগ, কেড়ে নিয়েছে মনের আবেগ, কথাটা সত্য। আপনি নৌকায় যখন বসলেন, নৌকার পাল যখন তুললো, নৌকা যখন বাইছেন আপনি, তখন আপনি ভাবছেন, জানছেন যে একটা মধুর হাওয়া যখন বহে, তখন আপনার কাছে কী পরিমাণ ভালো লাগে। আর যখন এখন আপনার এক্সাইটমেন্ট হচ্ছে কি 300 ফিটের চৌরাস্তা, এখন আর নদী আপনাকে টানে না,
টানে। এখন আপনার নদী টানলেও নদী হচ্ছে কি এখন, নদী হচ্ছে এখন শুধু স্মৃতি। নদী হচ্ছে কি এখন শুধু স্মৃতি। এখন আপনার ওইটা ওই যে ছোটোবেলায় ছিল আর কি নদী, না এখন আর যায় না। এখন হচ্ছে 300 ফিট, এখন হচ্ছে গিয়ে আপনার ফুড কোর্ট, এখন সব কিছু দেখেন আপনার সব কিছু এখন পরিবর্তন হয়েছে, চিন্তা ভাবনা সব কিছু। হ্যাঁ, তো যাই হোক, রেকর্ডিংটা অফ করেন। সো আমরা